সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। ইউনূস সাহেব মানে বাংলাদেশে এখন দণ্ডমুন্ডের কর্তা। তার মাঝে নানা ধরনের ভয় ধরে ফেলেছেন। এর মাঝে হঠাৎ করে তার মাঝে হলো আমেরিকান কেউ তাকে মারার চেষ্টা করছে কিনা, এটা নিয়ে একজনকে অ্যারেস্ট করা হয়েছে শনিবার। সে অবশ্য সাদা আমেরিকান না, আমাদের মতো দেখতে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। ওই লোকটা মন্ত্রীপাড়ায় ঘোরাফেরা করছিল। তাকে সন্দেহ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, তাকে রিমান্ডে চাওয়া হয়েছে যে এই মার্কিন এজেন্ট কিনা, তাকে ইউনূস সাহেবকে মারতে এসেছিল কিনা, সরকার উৎখাতের চক্রান্ত করছে কিনা। পুলিশ যেমন রিপোর্ট গুলো লেখে, এই রিপোর্ট পুলিশ লিখেছে যে এই লোকটা একটা সন্দেহভাজন মার্কিন এজেন্ট, সে সরকার উৎখাত করার জন্য ফোন দিয়ে আসছিল এবং তাকে রিমান্ডে চাওয়া হয়েছে। শনিবারে যে রিমান্ডের আবেদন করা হয়, তখন আদালত বলল ওদিন শুনবে না, শুনানির দিন ঠিক করেছে রোববারে শুনবে। এই লোকটার নামটা হচ্ছে, ওকে মন্ত্রীপাড়ায় পাওয়া গেল। মন্ত্রীপাড়ায় অনেক লোক যাওয়া আসা করে না, নানা কারণে যাওয়া আসা, তদবিরের জন্য যাওয়া আসা করে, কিন্তু ওকে সন্দেহ করা হয়েছে এই যে তদবির বাজনা, এ আসলে সরকার উৎখাত করতে চেয়েছে। মিরপুরের মন্ত্রীপাড়ায় ও আবার গাড়িতে করে যেহেতু ঘোরাফেরা করছে, এত বেশি সন্দেহ করে হেঁটে হেঁটে ঘুরলেও সন্দেহ করা হতো না। তার নাম হচ্ছে এনায়েত করিম চৌধুরী, বয়স 55। শনিবারে তাকে আদালতে পাঠানো হয় এবং সেদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। শনিবার মানে গতকাল বাংলাদেশের শনিবার ছিল, যেটা আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, সিডনিতে কিন্তু রবিবার সকাল 8:24। ও তাকে রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম তাকে আদালতে সোপর্দ করেন এবং সিএমএম ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার কোর্টে বিষয়টা শুনানি করা হয় এবং তাকে সেখানে বলা সেই নথিতে উল্লেখ করা আছে যে খুব সন্দেহভাজন লোকজন মার্কিন এজেন্ট হতে পারে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে পারে। এর জন্য তারা জিজ্ঞাসাবাদ করে দেখতে চায় সে কি ধরনের এজেন্ট, এই বিষয়টা। এবং এটা ম্যাজিস্ট্রেট এটা তখন শুনানি করেননি। রবিবার 15 সেপ্টেম্বর, মানে আমার এখানে রোববার হয়ে গেছে, আপনাদেরও ভোর বেলায় এখন রোববার শুনানি হবে। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম জানিয়েছেন, এনায়েত করিমকে গ্রেপ্তার করা হলেও মামলা হয়নি, তবে তাকে 54 ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। রমনা থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, শনিবার সকাল 10:30টার দিকে রাজধানী মিন্টু রোডে মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এনায়েত করিম। এ সময় পুলিশ তার গাড়ি থামালে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলেছে তার কাছে 2টো আইফোন জব্দ করা হয়েছে। বেচারা আমেরিকান নাগরিক, আমেরিকার সবারই আইফোন থাকে, আমাদেরও থাকে। এগুলা আমাদের এই আইফোন গুলা আবার আপনারা চিন্তা করতে পারবেন না, আমরা কিন্তু একসাথে এত টাকা নাই আইফোন কেনার। বাংলাদেশের লোকজন আমরা কিস্তিতে, ফোন কোম্পানি গুলা কিস্তিতে আমাদেরকে আইফোন দেয়। আইফোন 17 আসছে খুব তাড়াতাড়ি, অলরেডি এটা বিজ্ঞাপন শুরু হয়ে গেছে।
এখন যুদ্ধ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ যখন মামলা করে এইভাবে লিখে, কিন্তু নিশ্চয় লিখেছে যে মার্কিন এজেন্ট খুবই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা ইউনূস সরকারের মতো একটা সরকার বাংলাদেশে এতদিন পরে এমন একটা সরকার পাওয়া গেছে, এটাকে উৎখাত করার ষড়যন্ত্র করছিল সেটা। এই বিষয়টা এমন সময় আসলো তখন সরকারি দলীয় একটা লোক, সরকার দলীয় মানে এনসিপি কে তো সরকার দলীয় তো বলা হয়। এনসিপির নেতা নাহিদ গতকালকে স্টেটমেন্ট করেছেন। স্টেটমেন্ট করে বলেছেন তাদের যে নেতা হচ্ছে মাহফুজ, যিনি উপদেষ্টা পরিষদ, উনি যাকে মাস্টার মাইন্ড বলেছিলেন, মাহফুজকে হত্যার জন্য একটা অনুমোদন দিয়ে ফেলেছে নাকি সরকার। মাহফুজ আমেরিকায় গিয়েছিল, আমেরিকায় বাঙালিরা তাকে ধাওয়া দিয়েছিল। লন্ডনে সেই একই ঘটনা ঘটেছে, সেখানেও তাকে ধাওয়া দেওয়া হয়েছে। যদিও আমেরিকাতে এবং লন্ডনে দু জায়গাতেই বলা হয়েছে না না, উনার কোনো অপমান হয়নি। উনি যেখানে ইংল্যান্ডে যে গাড়িতে ডিম মারা হয়েছে সেই গাড়িতে উনি ছিলেন না, কিন্তু যারা ডিমটা মেরেছে তারা তাকে দেখেই মেরেছিল। গাড়িটা খুব ভালো একটা গাড়ি, কালো রঙের মার্সিডিজ। ওনার গায়ে ডিমটা লাগে নাই, কিন্তু ওই যে ডিমটা গাড়িতে পড়েছে এই অপমানে সেটা এমবেসির পক্ষ থেকে বলা হয়েছে যে না, উনি গাড়িতে ছিলেন না। এখন নাহিদ অভিযোগ করেছেন যেটা, যে তারা যেখানেই যাচ্ছেন সেখানে তাদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু সরকার সেভাবে তাদের ব্যবস্থা নিচ্ছে না। আক্রমণটা বলেছেন যেমন গোপালগঞ্জে যেটা হয়েছে। গোপালগঞ্জ নর্মালি যদি তারা যেতেন কেউ কিছু বলতো না, কিন্তু গোপালগঞ্জ তারা অনেক হুমকি দিয়ে গিয়েছিলেন, তারা এই করবেন সেই করবেন, জাতির পিতার মাজার গুড়িয়ে দেবেন, এমন এমন সব ঘোষণা ছিল। গোপালগঞ্জ প্রতিরোধ করেছে এবং সবাই দেখেছেন সেনাবাহিনীর সাজোয়াজানের ভেতরে করে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আর মাহফুজ যে আমেরিকায় যাওয়ার পরে এবং লন্ডনে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছেন, এই ঘটনাগুলো তাদের ধারণা সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি, সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করেনি। এইসব দেশে যে নিরাপত্তা যেটা করা হয় সেটাই তাদের ছিল। এই দেশে তো আর বিশাল রাস্তাঘাট বন্ধ করে পুলিশ পাওয়া যাবে না। যে পুলিশ চাওয়া হয় সে পুলিশ ছিল তাদের সাথে। ভয় ঢুকে গেছে তাদের নানা কিছু। কারণটা হচ্ছে এনসিপি যে দলটা, এটা ক্লিক করে নেই, এটাকে মনে করা হচ্ছিল গত 2024 সালের জুলাইতে তাদের যে অবস্থা ছিল, সবাই মনে করছিল এটা একটু বড় কিছু হবে, কিন্তু এটা কোনো ক্লিক করে নেই। এটা রূপায়ণ টাওয়ারে একটা বড় অফিস নিয়েছে বা পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তাদের যে অবস্থা, ওই অফিসিয়ালরা তাদের কতক্ষণ রাখবে সেটা সন্দেহ। কারণ হচ্ছে এইটা কোনো ক্লিক করে নেয়। এটা যদি ক্লিক করতো তাহলে কিন্তু জাকসু নির্বাচনে তারা ফুল প্যানেল দিয়ে জিতত, কিন্তু তাদের কোনো খবর নাই। জাকসুতে মনে করা হচ্ছে তাদেরকে একটা পদ দেওয়া হয়েছে, এটা তাদের পায় নাই। এই যখন আলাপ চলছে এর মাঝে আরেকটা ঘটনা ঘটছে গতকালকে। দেবপ্রিয় ভট্টাচার্য খুব পরিচিত একটা মুখ, আপনারা সবাই জানেন তিনি। কিন্তু হঠাৎ করে এই সরকারের বিপক্ষে একটা অবস্থান নিয়েছেন। বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে এবং এই হবে সেই হবে, নানা কিছু হয়ে যাবে। মানে এই গভর্নমেন্টটা আসলে দেবপ্রিয়র উচ্চারণে মনে হচ্ছে ওনারা চাচ্ছেন, সংস্কার টংস্কার নিয়ে কথাবার্তা এখন নাই তাদের মুখে, ওনারা চাচ্ছেন বিএনপি যাতে ক্ষমতায় আসে বা বিএনপি পক্ষ নিচ্ছেন এমন একটা ব্যাপার সেটা। দেবপ্রিয়র বক্তব্য, নাহিদের বক্তব্য, এদিকে আবার মন্ত্রী পাড়ায় একটা এরেস্ট, এসব কিছু মিলিয়ে
আমাদের সরকার মানসিকভাবে ভালো নাই, কিন্তু ভালো নেই নানাভাবে। আপনি দেখেন রাজবাড়িতে যে ঘটনাটা ঘটলো, এই ধরনের ঘটনা বাংলাদেশ কোনোদিন ঘটে। কবর থেকে একটা লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কক্সবাজারের ঘটনাটা ঘটলো, কক্সবাজার খেলার মাঠে যেভাবে আগুন জ্বললো, এটা কিন্তু বাইরে খুব বাজে একটা নজির, কিন্তু এটা বাইরে দিয়েছে, সেটা এটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। এরপরে এই অবস্থা, ডাকসু চাকসু সরি জাকসু জাকসু তো একেবারে রেকর্ড করে ফেলেছে। এই 11,000 ভোট গুনতে 3 দিন লেগেছে, ভয়াবহ একটা ব্যাপার। এখন এই এনায়েত করিমের নামের ইয়েটা চৌধুরী একটা আছে, আমেরিকায় থাকে লোকটা, আমেরিকান বংশোদ্ভূত। এনায়েত করিম চৌধুরী নামের গরমটা মনে হচ্ছে সিলেটি হতে পারে। এই বিষয়গুলা নিয়ে রবিবার আমরা আরো ডিটেইল করবো এই জিনিসটা। আরো আপনাদের তথ্য যদি কেউ পেয়ে এনায়েত করিম সম্পর্কে আমাদেরকে ইনবক্সে পাঠাবেন, ফেসবুকে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমরা এটাকে আপনাদের সংযুক্ত করে আরো ডিটেইল রিপোর্ট করব।